কালকে সকাল থেকে প্রস্রাব হচ্ছে না, পরশু থেকে প্রস্রাব হচ্ছে না ইত্যাদি। তাহলে এটা কেন হতে পারে? Primarily there are two causes. One is the kidney cause, another is bladder cause. Kidney cause মানে ইউরিনে কোনো কিডনিতে কোনো ইউরিন প্রোডাকশন হচ্ছে না। No urine is produced in the kidney, that is the kidney cause. আর bladder cause মানে হচ্ছে ব্লাডারে ইউরিন জমে আছে কিন্তু এটা বের হচ্ছে না। The patient cannot void, সে প্রস্রাব করতে পারতেছে না। তাহলে রিটেনশন অফ ইউরিন বলতে আমরা কি বোঝাই? রিটেনশন অফ ইউরিন বলতে আমরা বোঝাই ইউরিন is accumulated within the bladder but the patient cannot void. এটা হচ্ছে রিটেনশন অফ ইউরিন। কিডনি কিন্তু ঠিক আছে, কিডনিতে ইউরিন প্রডিউস হচ্ছে, এটা ইউরেটার দিয়ে ব্লাডারে চলে আসতেছে, কিন্তু ব্লাডার থেকে এটা বের হচ্ছে না সামহাউ। আইদার এটা স্ফিংটারে প্রবলেম আছে, অবস্ট্রাকশন আছে, অথবা যাই হোক পেশেন্টের নিউরোলজিক্যাল ডিসঅর্ডার আছে, যে কোনো কারণেই হোক এটা প্রস্রাবটা পেশেন্ট ভয়েড করতে পারতেছে না। এটা হচ্ছে রিটেনশন অফ ইউরিন। তাহলে এই ডিফারেন্সটা আপনারা খেয়াল করবেন। একটা হচ্ছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রিটেনশন অফ ইউরিন বলতে আমরা বোঝাই the urine is accumulated within the bladder but the patient cannot void. পেশেন্টের প্রস্রাব জমে আছে, তার ব্লাডার ভর্তি প্রস্রাবে, কিন্তু সে প্রস্রাব করতে পারতেছে না। এটা হচ্ছে রিটেনশন অফ ইউরিন। আর কিডনি প্রবলেম যদি হয় তাহলে ইউরিন প্রডিউসই হবে না, কিডনি থেকে কোনো ইউরিন তৈরি হবে না, ইউরেটার দিয়ে কোনো ইউরিন আসবে না, ব্লাডারে কোনো ইউরিন জমবে না। এটা হচ্ছে কিডনি কজ। তাহলে দ্য রিটেনশন অফ ইউরিন ইজ এ ডিফারেন্ট থিং। তাহলে রিটেনশন অফ ইউরিন ক্লাসিফিকেশন, রিটেনশন অফ ইউরিনের ক্লাসিফিকেশন আমরা খুব সিম্পল ওয়েতে করি অ্যাকিউট রিটেনশন এন্ড ক্রনিক রিটেনশন। অ্যাকিউট রিটেনশন মানে হচ্ছে পেশেন্টের হঠাৎ করে ইউরিন আউটপুট নীল হয়ে গেছে, পেশেন্ট কালকেও প্রস্রাব করেছিল, আজকে আর করতে পারতেছে না, এটা। আর হলো ক্রনিক রিটেনশন হচ্ছে পেশেন্ট অনেক দিন ধরে একটু একটু করে সে সাফিসিয়েন্ট প্রস্রাব করে না, একটু একটু করে, তারপরে সে প্রস্রাব করতেছে কিন্তু তার ব্লাডারে প্রস্রাব জমে থাকতেছে, যতটা প্রস্রাব ব্লাডারে আছে সেটা সে বের করতে পারতেছে না, কাজে ব্লাডারে আস্তে আস্তে জমতেছে। এটা হচ্ছে ক্রনিক রিটেনশন। তাহলে রিটেনশন অফ ইউরিন আর অফ টু টাইপস, ওয়ান ইজ অ্যাকিউট রিটেনশন, আরেকটা হচ্ছে ক্রনিক রিটেনশন। অ্যাকিউট রিটেনশন মে অকার অন ক্রনিক রিটেনশন, পেশেন্টের ক্রনিক রিটেনশন আগে থাকতে ছিল, তার উপরে হঠাৎ করে অ্যাকিউট রিটেনশন হলো, এটাও হতে পারে। তাহলে অ্যাকিউট রিটেনশন and chronic retention, or there may be acute retention on chronic retention. Clinically আমরা কি করে বুঝবো যে acute retention না chronic retention? Acute retention, there is sudden inability to void, হঠাৎ করে, আগে ভালো ছিল হঠাৎ করে, তাহলে কি ব্লাডার হঠাৎ করে বড় হয়ে যাবে, ব্লাডারে ইউরিন এসে জমতে থাকবে, হঠাৎ করে ব্লাডার বড় হতে থাকবে। দিস ইজ এ ভেরি পেইনফুল কন্ডিশন, পেশেন্ট লোয়ার অ্যাবডোমেনে পেইন ফিল করবে। কিন্তু যদি ক্রনিক রিটেনশন হয় তাহলে পেশেন্টের ব্লাডারটা একটু একটু করে দিনে দিনে বড় হবে। দ্য ব্লাডার ক্যান অ্যাকোমোডেট উইথ দ্য ইনক্রিজড অ্যামাউন্ট অফ ইউরিন, দেয়ারফর there is no pain. তাহলে দুটোতেই ব্লাডার ভর্তি থাকবে প্রস্রাবে, অ্যাকিউট রিটেনশনও ভর্তি থাকবে, ক্রনিক রিটেনশনও ব্লাডারটা ইউরিন দিয়ে ভর্তি থাকবে। কিন্তু অ্যাকিউট রিটেনশনে there will be severe pain, but in chronic রিটেনশনে there will be no pain. তাহলে এটাই হচ্ছে আমাদের ডিফারেন্স বিটুইন অ্যাকিউট রিটেনশন এন্ড ক্রনিক রিটেনশন। তাহলে আমরা যদি পেশেন্ট এসে বলে যে স্যার আমার কালকে রাত থেকে প্রস্রাব বন্ধ একেবারে, আমার পেটটা ফাইটে যাইতেছে প্রস্রাব করার জন্য, কিন্তু আমি প্রস্রাব করতে পারতেছি না,
সে চিৎকার করবে, কান্নাকাটি করবে, স্যার কোনো একটা ব্যবস্থা করেন, আমার প্রস্রাবটা বের করে দেয়। এটা হচ্ছে অ্যাকিউট রিটেনশন। আর ক্রনিক রিটেনশনে পেশেন্ট টেরই পাবে না যে তার ওখানে ব্যথা আছে। সে আইসা বলবে, স্যার আমার প্রস্রাব হচ্ছে না, বা আমার প্রস্রাব একটু একটু করে হয়, এরকম বলবে, কিন্তু তার ব্যথার কোনো সেন্সেশন থাকবে না। তাহলে বুঝলেন যে ডিফারেন্সটা কি? এখন আসেন অ্যাকিউট রিটেনশন বা ক্রনিক রিটেনশন। মেইনলি আমি আগে অ্যাকিউট রিটেনশন বলি। অ্যাকিউট রিটেনশনের কজ কি কি? There may be different causes. Cause may be in the bladder or maybe in the urethra, যেটাকে আমরা ইউরেথ্রা প্রবলেম হলে আমরা বলি ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন। The cause may be traumatic, হঠাৎ করে ইউরিনেশন হবে, অথবা there may be stone in the urethra or in the bladder neck. There will be retention of urine হবে, acute retention. Prostate, তাতে হবে, প্রোস্টেটে ব্লাডার আউটফ্লো অবস্ট্রাকশন হয়। প্রোস্টেট হলে এগুলো আপনারা বলবেন। আর দুই একটা জিনিস বলবেন, একটা হচ্ছে নিউরোলজিক্যাল। পেশেন্টের নিউরোলজিক্যাল কারণে রিটেনশন অফ ইউরিন হতে পারে। নিউরোলজিক্যাল কারণের মধ্যে দুটো ইম্পর্টেন্ট কারণ, একটা হচ্ছে নিউরোলজিক্যাল ডিজিজ, নিউরাল ডিজিজ, আর একটা হচ্ছে ফ্র্যাকচার বা বোনি ডিজিজ। আপনি যদি বোনে কোনো থাকে, পেলভিক লাম্বার কজে, অথবা তার যদি স্ট্রোক করে, সিবিডি হয়, সেটা, এটাও নিউরোলজিক্যাল, কিন্তু একটা হচ্ছে ব্রেইনে মানে নিউরাল সিস্টেমে, নার্ভাস সিস্টেমের কজ, আর একটা হচ্ছে আউটসাইড দ্য নার্ভাস সিস্টেম বাট এফেক্টিং দ্য নার্ভাস সিস্টেম। তাহলে মেইন কজ গুলোর মধ্যে আপনারা এগুলো বলবেন। একটা হচ্ছে ট্রমাটিক রাপচার অফ দ্য ইউরেথ্রা, সেকেন্ড হচ্ছে obstruction in the urethra, obstruction in the lumen of the urethra, স্টোন দিয়ে হতে পারে অথবা অন্য কোনো ফরেন বডি দিয়ে হতে পারে। obstruction may be from the within the urethral wall or outside the wall. তার মধ্যে একটা হলো বিইপি, benign enlargement of prostate or carcinoma of prostate। এই তিন চারটা কজ বলতে পারেন, তাহলেই হয়ে যাবে। তাহলে আপনারা বলবেন যে স্যার রাপচার ইউরেথ্রাতে হতে পারে, বিইপিতে হতে পারে, ইউরেথ্রাল স্টোনের কারণে হতে পারে, অথবা স্টোন ইন দ্য ব্লাডার নেক এই কারণে হতে পারে। তাহলে স্টোনের কারণে হতে পারে এবং পেশেন্টের নিউরোলজিক্যাল কারণে হতে পারে। এই চারটা কজ বললে হয়ে যাবে। তাহলে অ্যাকিউট রিটেনশন অফ ইউরিনের পেশেন্ট, আমি বললাম যে পেশেন্টের সিভিয়ার পেইন থাকে। আমরা সাধারণত আপনাদেরকে অ্যাকিউট রিটেনশনটা মেইনলি পড়াই হচ্ছে বেনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেটের সাথে। তাহলে পেশেন্টের সিভিয়ার পেইন থাকে, পেশেন্ট এসে বলবে যে আমার তলপেটে প্রচন্ড ব্যথা, আমার প্রস্রাব হচ্ছে না। আপনি শুধু একটা হিস্ট্রি নেবেন যে পেশেন্টের কোনো ট্রমার হিস্ট্রি আছে কিনা, আপনি ক্যাথেটার করবেন না। আর যদি পেলভিক ট্রমার হিস্ট্রি না থাকে, আপনি যদি মনে করেন এটা রাপচার ইউরেথ্রা হওয়ার চান্স নাই, তাহলে আপনি ক্যাথেটারাইজেশন করবেন। তাহলে আপনার ম্যানেজমেন্ট হলো ক্যাথেটারাইজেশন। পেশেন্ট এসে তো বলবে যে প্রস্রাবটা বের করে দেন, পেশেন্ট নিজেরাই বলবে, তাহলে আপনাকে প্রস্রাবটা বের করে দিতে হবে। প্রস্রাবটা বের আমরা করি কি করে? সাধারণত ইউরেথ্রাল ক্যাথেটারাইজেশন করি অথবা সুপ্রাপিউবিক ক্যাথেটারাইজেশন করি। যদি আপনি মনে করেন যে
এটা কোনো ইনজুরির কেস না, রাপচারের ইউরেথ্রার কেস না, তাহলে আপনি ইউরেথ্রাল ক্যাথেটারাইজেশন ট্রাই করবেন। আর যদি ইনজুরির কেস মনে করেন তাহলে সরাসরি সুপ্রাপিউবিক ক্যাথেটারাইজেশন করবেন। ক্লিয়ার? আমি এই পর্যন্ত যা বললাম সবাই বুঝেছেন? আচ্ছা, তাহলে ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট রিটেনশন অফ, এটা খুব সিম্পল। আপনাকে ইউরিনটাকে বের করে দিতে হবে। বের করার রাস্তা দুটো, একটা হচ্ছে ইউরেথ্রাল ক্যাথেটারাইজেশন আর একটা হচ্ছে সুপ্রাপিউবিক ক্যাথেটারাইজেশন। আমরা যদি রাপচার ইউরেথ্রা না হয় তাহলে বাকি সব কেসে, রাপচার ইউরেথ্রা ছাড়া বাকি সব কেসে আমরা প্রথমে ইউরেথ্রাল ক্যাথেটারাইজেশন ট্রাই করব। আমরা সরাসরি সুপ্রাপিউবিক ক্যাথেটারাইজেশন করব। তাহলে ইউরেথ্রাল ক্যাথেটারাইজেশন ট্রাই করলাম। বেনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট হলে বা নিউরোলজিক্যাল কজ হলে ইউরেথ্রাল ক্যাথেটারাইজেশন ইজিলি সাকসেসফুল হবে, না হওয়ার কোনো কারণ নাই। আর যদি পেশেন্টের টিউমার হয়, স্টোন হয়, ক্যাথেটারাইজেশন ফেইলও করতে পারে। তাহলে যদি ক্যাথেটারাইজেশন ফেইল করে আমরা সুপ্রাপিউবিক ক্যাথেটারাইজেশন ট্রাই করব। এখন আসেন যদি বেনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট হয় তাহলে আমরা কি করব? বেনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট হলে আমরা ইউরেথ্রাল ক্যাথেটারাইজেশন করব। আমাদের প্রথম কাজই হচ্ছে ইউরেথ্রাল ক্যাথেটারাইজেশন করা। ইউরেথ্রাল ক্যাথেটারাইজেশন করবেন, পেশেন্টের ইউরিন সব বের হয়ে যাবে, 1 মিনিটের মধ্যে ব্যথা কমে যাবে, পেশেন্ট আপনাকে দোয়া করতে থাকবে, বলবে যে এত ভালো ডাক্তার আমি আর জীবনে দেখি নাই। বুঝলেন? তাহলে অ্যাকিউট রিটেনশনের ট্রিটমেন্ট হচ্ছে ক্যাথেটারাইজেশন। এখন আসেন সবচেয়ে স্যারেরা যে প্রশ্নটা করে যে ক্যাথেটারাইজেশন কি করে করবে, ক্যাথেটারাইজেশন করার নিয়ম কি? অনেক সময় বলে ক্যাথেটারাইজেশন করতে কি কি লাগে। আমরা একটা একটা করে বলি। প্রথম জিনিস হচ্ছে আপনাকে পেশেন্টের কাউন্সেলিং করতে হবে। আপনাকে বলতে হবে যে আপনার প্রস্রাবের রাস্তা দিয়ে আমি একটা নল ঢুকায় প্রস্রাবটা খালি করে দিব। প্রস্রাবটা এবং পেশেন্টের কনসেন্ট নেবেন, পেশেন্টের কনসেন্ট নেবেন। এটা নেওয়ার পরে আপনি কি করবেন? পেশেন্টকে প্রপার প্রাইভেসি দিবেন। আপনি ইমার্জেন্সি রুমে আরো 4-5 জন পেশেন্ট এইদিক ওইদিকে আছে, তাদের অ্যাটেন্ডেন্স আছে, তার মধ্যে ক্যাথেটারাইজেশন করবেন না। পেশেন্টকে প্রাইভেসি দিবেন এবং প্রপার ইলুমিনেশন লাগবে, লাইট লাগবে। আমরা ওটা ইন্ট্রোডিউস করে দেব। এটা হ্যালো হ্যালো ওয়ালাইকুম আসসালাম। না না আমি চিনি না। হ্যাঁ জি এটা কি আচ্ছা এটা কি সে টিউমার, মানে টিউমারটা কি জরায়ুতে? আচ্ছা ওই যে ইফাত আছে বাংলাদেশের স্পেশালাইজড হাসপাতালে বসে, ইফাতা
উনি অনকো সার্জিক্যাল অনকোলজিস্ট, গাইনি সার্জিক্যাল, হ্যাঁ গাইনি সার্জিক্যাল অনকোলজিস্ট, হ্যাঁ ইফা। জি বলেন, ঠিক আছে। তাহলে আমরা কি করব, লুব্রিক্যান্টস দেব। লুব্রিক্যান্টস দিয়ে আমরা তারপরে পেশেন্টকে আমরা ক্যাথেটার আস্তে আস্তে করে ইন্ট্রোডিউস করব। আমরা বাম হাতে পেনিসটা ধরবো আর ডান হাতে ক্যাথেটার ধরে আস্তে আস্তে ক্যাথেটারের মাথায় আমরা ভালো করে লুব্রিক্যান্টস দেব, লুব্রিক্যান্টস দিয়ে আস্তে আস্তে ঢুকাই দেব। পেশেন্টের বিপি হলে সাধারণত 99.9% কেসে কোনো ঝামেলা হয় না, ইজিলি ক্যাথেটার চলে যাবে। কোন সাইজের ক্যাথেটার নেব? প্রিফারেবলি আমরা একটা চিকন ক্যাথেটার নিব। চিকন ক্যাথেটার বলতে আমরা মিন করি 14F সাইজ। আমরা 14F সাইজ বা অ্যাট বেস্ট 16F সাইজ ক্যাথেটার নিব। ক্যাথেটার আমরা ইন্ট্রোডিউস করে দেব। যখন ক্যাথেটার ইন্ট্রোডিউস করবেন, ক্যাথেটার দিয়ে ইউরিন বের হয়ে আসবে, তখন আমরা বুঝবো যে ক্যাথেটার ব্লাডারে চলে গেছে। এরপরে আমরা ডিস্টিল ওয়াটার দিয়ে বেলুন ইনফ্লেট করব এবং ক্যাথেটারের সাথে আমরা একটা ইউরিন ব্যাগ লাগাই দেব। তাহলে এগুলো আপনাদের জিজ্ঞেস করবে, এগুলো বলবে। ডিস্টিল ওয়াটার কেন দেব, অন্য কিছু কেন দেব না? নরমাল স্যালাইন দিতে পারি না, আমরা নরমাল স্যালাইন দিতে পারি না। কারণ নরমাল স্যালাইন দিলে বা অন্য কোনো ফ্লুইড দিলে এর যে মাইক্রো সলিড গুলো থাকে এগুলো জমে যেতে পারে, এগুলো কনসেন্ট্রেট হয়ে, ধরেন আমরা নরমাল স্যালাইন দিলাম, তাহলে সোডিয়াম ক্লোরাইড ওই ইসের ভিতরে, চ্যানেলের ভিতরে সোডিয়াম ক্লোরাইড জমা হয়ে যেতে পারে এবং তাতে চ্যানেলটা ব্লক হয়ে যাবে। পরে আমরা বেলুনটা ডিফ্লেট করতে পারবো না, বেলুন ইভ্যাকুয়েট করতে পারবো না। এই জন্য আমরা সবসময় ডিস্টিল ওয়াটার দিব। আমি এই কথাগুলো বলতেছি, এগুলো কিন্তু সবই স্যারেরা জিজ্ঞেস করে। স্যারেরা কিন্তু জিজ্ঞেস করবে যে ডিস্টিল ওয়াটার না দিয়ে অন্য কিছু দিলে অসুবিধা কি। আচ্ছা, এগুলো আপনাদের বলতে হবে যে তাহলে স্যার সলিড গুলো ওখানে জমে যাবে এবং চ্যানেলটা, যেটা আমাদের বেলুন চ্যানেলটা বন্ধ হয়ে যাবে এবং আমরা পরে আর বেলুন ডিফ্লেট করতে পারবো না, ক্যাথেটার রিমুভ করতে পারবো না। এই জন্য আমরা ডিস্টিল ওয়াটার দিব। কতটা ডিস্টিল ওয়াটার দিব? মেইলে একটু কম, ফিমেইলে একটু বেশি। মেইলে সাধারণত 10 ml ডিস্টিল ওয়াটার সাফিসিয়েন্ট, ফিমেইলে 10 to 15 ডিস্টিল ওয়াটার। তাহলে বলবেন মেইলে ফিমেইলে আপনারা দুটোতেই একবারে যে 10 ml দিব, একবারে করে ফেললে হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা এই ডিস্টিল ওয়াটার দেব। দেওয়ার পরে পেশেন্ট তো ক্যাথেটার করলেন, ইউরিন চলে আসবে। ইউরিন চলে আসলে ব্লাডার ফাঁকা হয়ে যাবে, পেশেন্ট ভালো ফিল করবে। এখন আসেন আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, এখানেই আমি বলে দেই। আপনি যখন এই ইভ্যাকুয়েট করবেন, আমি দুটো কন্ডিশন বললাম, যে অ্যাকিউট রিটেনশন আর ক্রনিক রিটেনশন। সাধারণত অ্যাকিউট রিটেনশন হয়, কিন্তু অনেক সময় ক্রনিক রিটেনশন নিয়ে আসতে পারে বা অ্যাকিউট আর ক্রনিক রিটেনশন নিয়ে আসতে পারে। তাহলে ডিফারেন্স আছে কোনো? একটু ডিফারেন্স আছে। সেটা হচ্ছে যখন আপনি ইভ্যাকুয়েট করবেন, অ্যাকিউট রিটেনশন অফ ইউরিনে আপনি একবারে ব্লাডারটাকে একেবারে খালি করে ফেলতে পারেন। আপনি ক্যাথেটার দিয়ে দিলেন, যতক্ষণ প্রস্রাব আসে সব প্রস্রাব আসলো, বের হয়ে গেল, পেশেন্ট রিলিভড হয়ে গেল, ইমপ্রুভ হয়ে গেল। অ্যাকিউট রিটেনশনে আপনি একবারে খালি করতে পারবেন, কিন্তু ক্রনিক রিটেনশনে কখনো একবারে খালি করতে পারবেন না। ক্রনিক রিটেনশনে এটা করতে হয়, ইভ্যাকুয়েশনটা স্লোলি ইভ্যাকুয়েশন করি। আমরা সাধারণত 24 আওয়ার সময় নেই, আমরা একটু একটু করে ইভ্যাকুয়েট করি। আমরা রেগুলেটর দিয়ে আউটপুটটাকে স্লো করে দেই, যাতে পেশেন্ট একবারে সব ইউরিন বের না হয়ে আসে। তাহলে আপনারা এই জিনিসটা খেয়াল করবেন যে আমরা অ্যাকিউট রিটেনশনে উই ক্যান evacuate the bladder rapidly, but in chronic retention
we have to evacuate the blood very slowly. কেন slowly? কারণ ক্রনিক রিটেনশনে ব্লাডারটা স্লোলি ডিস্টেন্ডেড হয়েছে, ব্লাডার অ্যাডাপ্টেশন করেছে, এখানে ভেসেলস গুলো ডিস্টেনশন হয়েছে স্লোলি। কিন্তু যদি অ্যাকিউটলি আপনি এটাকে র্যাপিডলি যদি এটাকে ডিফ্লেট করেন, তাহলে এই ভেসেল গুলো রাপচার হয়ে যেতে পারে এবং পেশেন্টের হিমাচুরিয়া হতে পারে। এই জন্য ক্রনিক রিটেনশনে কখনো আমরা ইভ্যাকুয়েট করব না, আমরা স্লোলি ইভ্যাকুয়েট করব। এটাও স্যারেরা জিজ্ঞেস করে, হ্যাঁ, যে ক্রনিক রিটেনশন হলে ইভ্যাকুয়েশন কিভাবে করবে। তাহলে আপনারা এটা বলবেন যে ক্রনিক রিটেনশনে আমরা স্লোলি গ্রাজুয়ালি ইভ্যাকুয়েশন করব। হ্যাঁ, স্যারেরা জিজ্ঞেস করবে কেন স্লোলি করবে, হ্যাঁ, র্যাপিডলি করলে কি অসুবিধা। তখন আপনারা বলবেন যে স্যার পেশেন্টের সাবমিউকোসাল ভেসেল গুলো রাপচার হয়ে হিমাচুরিয়া হতে পারে, এই হিমাচুরিয়ার জন্য আমরা র্যাপিডলি ইভ্যাকুয়েশন করব না, স্লোলি ইভ্যাকুয়েশন করব। তাহলে এই জিনিসগুলো হচ্ছে অ্যাকিউট রিটেনশন অফ ইউরিন সম্পর্কে আপনাদের জানার বিষয়। অ্যাকিউট রিটেনশন অফ ইউরিন একটা স্যারদের খুব পছন্দের জিনিস, স্যারেরা এটা জিজ্ঞেস করে। আমি অন্য কোনো দিন রাপচার ইউরেথ্রা সম্পর্কে বলবো, আজকে আর একটু কথা বলে আমি শেষ করে দেই। কমনলি পেশেন্ট, এইজেড পেশেন্ট, ধরেন একটা 70 ইয়ার্স এর পেশেন্ট হঠাৎ করে অ্যাকিউট রিটেনশন নিয়ে আসলো, তার আগে থাকতে কোনো হিস্ট্রি ছিল না অসুখের, তার কোনো ট্রমার হিস্ট্রি নাই, তার কোনো স্ট্রোকের হিস্ট্রি নাই, মানে ব্রেইন ইনজুরির হিস্ট্রি নাই, আপনারা ধরেই নেবেন যে এটা বেনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট। আমাদের কাছে যখন পেশেন্টরা আসছে, তার পেশেন্টরা বা তার অ্যাটেন্ডেন্টরা বলে যে স্যার বাবা তো সম্পূর্ণ ভালো ছিল, কোনো কিছু না, হঠাৎ করে কাল রাত্রে থেকে প্রস্রাব বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আপনাদের ধরে নেবেন যে 70 বছর 75 বছরের একজন মেল যদি আসে, তাহলে ইট ইজ ডিউ টু বেনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট। তাহলে এইটুক বলে আমি ম্যানেজমেন্ট কজেস এন্ড ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট রিটেনশন অফ ইউরিন আজকে এখানে শেষ করে দিচ্ছি। আশা করি সবাই বুঝেছেন। কারো কোনো প্রশ্ন আছে? বলেন, কোনো প্রশ্ন নাই? তাহলে কি আমি ছুটি দিয়ে দেবো আপনাদের, নাকি আরো চালাবো? স্যার আমরা কোনো অ্যান্টিবায়োটিক দিব না? না, সেগুলো পরের কথা, সেগুলো আলাদা জিনিস। আমার ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট রিটেনশন, এটার জন্য আপনাকে এইটুকুই বলতে হবে, আপনি পেশেন্টের অ্যান্টিবায়োটিক দিতে পারেন যদি পেশেন্টের ইনফেকশন থাকে, ক্রনিক রিটেনশন থাকে, বা আপনি ক্যাথেটার করেছেন, একটা অ্যান্টিবায়োটিক দিতে পারেন। তো সেটা তো পরে, সেটা তো আপনি আগে কথা হলো যে আপনি রিটেনশনটা খালি করবেন। আমি সেটাই আগে বললাম যে ইউ হ্যাভ টু ইভ্যাকুয়েট দ্য ব্লাডার, এটা বললাম। তারপরে তো অনেক কিছু তার প্রয়োজন অনুযায়ী দিতে হতে পারে। Any other question? ওকে, তাহলে আজকে এখানে শেষ। এখন ক্লাস আছে না? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি শেষ করে দিচ্ছি। রাজিবুল আলম স্যার ক্লাস নেবে, আপনারা ক্লাসে থাকেন।